সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে সংবাদের কয়েকটি শিরোনাম আপনাদের জানিয়ে রাখতে চাই। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে দেশের পথে বেগম খালেদা জিয়া, অর্থাৎ দেশে ফিরছেন, তিনি এখন বিমানে রয়েছেন। মাকে বিমানবন্দরে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে তার দল বিএনপি। হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ঘিরে অপারেশন সিকিউর শাপলা নামে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদ্রাসা শিক্ষার্থীদের নারকীয় হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। পাপন ও মল্লিকের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের মামলা দায়ের। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজকে দিনভর স্থান পেয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরে আসা, অর্থাৎ দেশে আসার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি এখন কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে বাংলাদেশের পথে রয়েছেন। কাতারে একটি যাত্রাবিরতি শেষে তিনি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার এই যে ফিরে আসা, বেগম খালেদা জিয়ার এই যে বাংলাদেশের পথে তার যে ফিরে আসা এবং দুই পুত্রবধূকে নিয়ে তিনি ফিরছেন এবং দীর্ঘদিন পর দেশে ফিরছেন ডাক্তার জোবায়েদা রহমান, সব মিলিয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। আমার ডানে রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বিএনপি। রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি এবি পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, বেগম খালেদা জিয়া ফিরছেন, আপনি আসলে রাষ্ট্রবিজ্ঞান পড়ান এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আপনার বিশেষ অগাধ জ্ঞান রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে আসা, তার স্বামীর মৃত্যুর পর একজন গৃহবধূ থেকে তার রাজনীতিতে তার দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে আসলেন এবং তারপর যে তার উত্তরণ এবং মানুষের বিপুল জনপ্রিয়তা পেলেন, তারপর আবার ফ্যাসিবাদ সময়ে তিনি এক ধরনের নির্মম কারাবাস, ঘুটঘুটে অন্ধকার, সেই স্বেচ্ছাতে কারাবাস এবং বিভিন্ন কারাগারের প্রকোষ্ঠে তো বটেই, আদালতের বারান্দায় তার জীবনের বাকি অর্ধেকটা সময় গেছে এবং সবশেষ তিনি নিদারুণ রোগাগ্রস্ত হয়ে পড়েছেন এবং বিদেশে সুচিকিৎসার অবস্থাটুকু তাকে দেওয়া হয়নি, সুযোগটুকু তাকে দেওয়া। কীভাবে দেখছেন এই তার উত্থান, তার পতন এবং তার এই বিপুল জনপ্রিয়তা এবং গণতন্ত্রের জন্য তার এই সংগ্রাম, দেশে থাকা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম একটা শব্দ একটা বিষয় বলতে চাই, সেটা হলো পতন আমি দেখছি না। কেন? আমি প্রমাণ করছি এটার। আমি 2018 সালে একটা লেখা লিখছিলাম, আমাদের আপনি চিনেন অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে, মানে গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে আমাকে একটা চ্যাপ্টার লিখতে বলা হলো। এটা খুব একাডেমিক বই। আমি এটা একাডেমিকভাবে লেখার জন্য 2018 দিকে মানে এশিয়ান সার্ভে, আমাদের মানে এশিয়ান কান্ট্রিগুলোর উপরে প্রতি বছরই গণতন্ত্রের মানে আমাদের দেশগুলোর অবস্থা কি প্রতি বছরই একটা রিপোর্ট দেয়। জি। তো এশিয়ান সার্ভের গত ধরেন 80-র দশক থেকে শুরু করে সবগুলো মানে জার্নাল সংখ্যা, এটা ইউএসএ থেকে প্রকাশিত হয়, বিশ্ববিখ্যাত জার্নাল। আমি সবগুলো জার্নাল ঘাটলাম বাংলাদেশের উপরে কী প্রতিবেদন আছে প্রতি বছর, এবং সেই প্রতিবেদনগুলো ঘেঁটে আমি ওই লেখাটা লিখলাম। এবং আমি দেখলাম যে দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে হাইলাইটেড হয়েছে। একটা হলো বেগম খালেদা জিয়া সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সরকার প্রধান থাকা অবস্থায় গণতন্ত্রের জন্য এক ধরনের লড়াই না বলবো, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ করেছেন একরকম। এটা যেমন একটা দিক। আবার আরেকটা দিক হলো তিনি যখন বিরোধী দলে অবস্থান ছিলেন তখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে কাজ করেছেন। এই যে একটা ক্যারেক্টার, যে চরিত্রটা আপনি দেখছেন, সরকারে থাকা অবস্থাও সে প্রাতিষ্ঠানিকভাবে মানে সরকারের প্রধান হিসাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তার অবদান। আবার অন্যদিকে সুতরাং এই ধরনের প্রতীকী চরিত্র
খুব রেয়ার। বাংলাদেশ শুধু না, আমি মনে করি বৈশ্বিকভাবে, আমি যেহেতু কম্পারেটিভ পলিটিক্স পড়াই, আমি বৈশ্বিকভাবেও দেখেছি এটা অতিরঞ্জিত করে বলা নয় বা কোনো প্রশংসাও নয়, এটা তার তিনি ডিজার্ভ করেন যে একজন ব্যক্তি যিনি লম্বা সময় ধরে গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন, জেলখানায় ছিলেন, আবার সরকারে থাকা অবস্থায় এই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে প্রাতিষ্ঠানিকীকরণ করা, সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে আনা, এই মূল সবগুলো জায়গায় কিন্তু আপনি তাকে পাবেন কোনো না কোনোভাবে। প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে হ্যাঁ, সংসদীয় ব্যবস্থা, এই সব জায়গায় তাকেই পাবেন আপনি কোনো না কোনোভাবে। এইটা আমার কাছে মনে হয়েছে তার, মানে তিনি যে অনন্য এই জায়গাটাতে। এবং এইটা কিন্তু আমি অন্যান্য পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টার যেগুলো আমি, মানে যেহেতু আমি কম্পারেটিভ পলিটিক্স পড়াই, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, আমি অন্য জায়গায় দেখেছি ঠিক এই ক্যারেক্টারটা একই সাথে দুইটা রোল প্লে করার ভাগ্য খুব কম মানুষেরই হয়েছে, অথবা অনেক ক্ষেত্রে আমি খুব রেয়ার দেখি নাই। কেউ হয়তো রাজপথে ছিলেন, কেউ হয়তো সরকারে ছিলেন, কিন্তু রাজপথ এবং সরকার একসাথে কমপক্ষে 4 দশক ধরে লম্বা সময় ধরে জার্নি করে যাওয়া, এই ক্যারেক্টার বাংলাদেশে বেগম খালেদা জিয়া। এবং এটা আমরা আসলে এভাবে উপস্থাপনও করছি না, এটা একাডেমিক্যালি হাইলাইট করার ব্যাপার ছিল, একাডেমিতে অর্জন করেছে। কিন্তু বাংলাদেশের একাডেমিও তো পার্টিজান হয়ে যায় আমরা, যে কারণে আসলে যার কন্ট্রিবিউশন যেভাবে অ্যাকনলেজ করা দরকার সেভাবে আমরা কখনো সময় করি না। জি, ধন্যবাদ। আমি একটু জনাব ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আপনার একটু বেগম জিয়া সম্পর্কে, আপনি যে রাজনৈতিক দলের সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন এবং সেই জায়গাটাতে আপনি দেখবেন যে 4 দলীয় জোট গঠন করে বেগম খালেদা জিয়া কিন্তু সবাইকে, এবং সবশেষ যে তিনি প্রত্যেকটি দলকে যুগপৎ আন্দোলনের যে পরবর্তীতে তার জেল এবং দীর্ঘ কারাবাস এবং বিশেষ করে যে মামলাগুলো তার উপরে 111 সরকার করেছে, যেগুলো পরবর্তী সরকার আবার চালিয়ে গেছে, মানে এই জায়গাটি থেকে এবং তার যে শারীরিক অবস্থা সব মিলিয়ে এই জায়গাটিতে এই যে তার শেষের যে অবস্থাটা, তার পথ চলা যে অমসৃণ, তার যে জীবনের কণ্টকাকীর্ণ পথ, সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতিতে, যেহেতু আপনারাও একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রয়েছেন? আমি এটা দুইটা সাইডে দেখতে চাই আর কি। একটা হচ্ছে অসুস্থ হওয়ার আগের বেগম খালেদা জিয়া, ওনাকে আমরা জানি আপসহীন নেত্রী হিসেবে। আমাদের সময় আমরা যারা তরুণ, আমরাও তাকে দেখেছি যে আপসের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ এই করে আপসহীন নাই। তকমাটা কিন্তু তিনি পেয়েছেন, মানে মানুষ থেকে পেয়েছেন, মানে নেতাকর্মীদের থেকে পেয়েছেন। সেটাই, এবং তরুণরা কিন্তু এটা বলেছে, এবং আমরা আমাদের আন্দোলনে, দীর্ঘ আন্দোলনের 15 বছরের কিন্তু তাকে আমরা দেখেছি কিন্তু খুব অনড় ছিলেন এবং গাইড করেছেন বিএনপিকে। জোট, যে বিরোধী দলের জোট ছিল সেখানে তার সে লিড দিয়েছেন। এটা একটা সাইড, এটা থেকে আমরা রেসপেক্ট করি তাকে। কিন্তু এটার এটা পাশাপাশি তো আপনি 90 থেকে বলবেন, স্বৈরাচার এরশাদ পতনে যখন তার স্বামী মৃত্যুর পর তিনি আসেন, তখনই তুমি এরশাদকে পেয়েছিলেন। আপনি যেটা বলেছেন এটা হলো একটা সাইড। আরেকটা সাইড আমরা যেভাবে দেখতে চাই আর কি, সেটা হচ্ছে এখন উনি দীর্ঘ সময়ের জন্য অসুস্থ, এবং আমরা দেখেছি উনি কিন্তু অনেক ফিট ছিলেন না, উনি অনেক রোগ ওনার মধ্যে রয়েছে, এবং উনি এখন যে লন্ডন থেকে আসছেন, তাও আসছেন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে আসছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যেটা, যে আমরা রেসপেক্টের জায়গায় উই রেসপেক্ট হার ফর হার কন্ট্রিবিউশন ওভার দ্য ইয়ার্স, কিন্তু সেটার পাশাপাশি আমরা চাই, আমরা এক্সপেক্ট করি, বিকজ বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল, যে তারা একটা নিউ লিডারশিপ এখানে নিয়ে আসুক। কারণ আমরা চাই যে এই তার যে কন্ট্রিবিউশনটা এটা চলুক নতুন বিএনপিতে, এবং সেখানে সে যেহেতু অসুস্থ, আলোচনা আসতে পারে একটা জায়গাতে যে সে কি আবার লিডারশিপ রোল নেবে কিনা, সে কি আবার প্রধানমন্ত্রী হবে কিনা, অথবা নেতৃত্বে রাজনীতির মাঠে তিনি সেই ফর্মে দৌড়াতে পারবেন। আমরা তরুণরা যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে উনি আমাদেরকে দেশকে যতটুকু দেওয়ার উনি দিয়ে দিয়েছেন, আমরা ওই জায়গায় তাকে সম্মানে রাখতে চাই। বাট আমরা ভবিষ্যতে দেখতে চাই নিউ লিডারশিপ বিএনপিতে আসুক, এবং তারা তরুণ লিডারশিপ বিএনপিতে এসে বিএনপি হাল ধরুক। তখন যেটা হবে, সে কন্ট্রিবিউশন করতে পারবে, কিন্তু সে পরামর্শের দিক থেকে, তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটার দিক থেকে সে কিন্তু কন্ট্রিবিউশন করতে পারবে। বাট ইন টার্মস অফ ফিউচার, যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা মনে করি নিউ লিডারশিপ এখানে আসা উচিত। না, নিশ্চয়ই আপনার বেগম খালেদা জিয়া দলের একটা আশার বাতিঘর হিসেবে থাকবে বলেই আপনি মনে করেন। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, আপনি একজন বিএনপির সরাসরি নির্বাহী কমিটির সদস্য এবং সম্পাদক। আপনাকে একটু যদি বলতে চাই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া ফিরছেন, নিশ্চয়ই এটা একটা আপনাদের জন্য আনন্দের বিষয়। এবং তিনি যেটি বললেন যে তিনি রাজনীতিতে ফেরা, আমার মনে হয় নেতাকর্মীরা হয়তো সেটাই ভাবছেন, তিনি আবার রাজনীতির একটা জায়গায় গণতন্ত্র উত্তরণের জন্য তিনি যে সংগ্রাম করেছেন, যেটি বললেন, সেই জায়গাটি থেকে আপনি কিভাবে দেখছেন তিনি আসলেই কতটা ফিরতে পারবেন, তার শারীরিক সেই সক্ষমতা, বা কি মনে করছেন নেতাকর্মীরা কি ভাবছে?
বেগম জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের আজকের এনটিভির দর্শক শ্রোতাদেরকে এবং বিজ্ঞ আলোচক। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরছেন কাতার এয়ারওয়েজের মাধ্যমে এবং স্পেশাল একটা ফ্লাইটের মাধ্যমে, চার্টার ফ্লাইটে। কাতার সরকারের দেওয়া গিফট আজকের এই ট্রানজিটটা। তো আমি যে কথাটি বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রাইম মিনিস্টার এবং উনি একজন গৃহকর্ত্রী ছিলেন, মানে উনি একজন গৃহবধূ ছিলেন এবং সেখান থেকে সময়ের প্রয়োজনে উনি কিন্তু রাজপথে নেমেছেন। সেদিন যদি দেশে দেখেন আপনি, যদি দেশ সুশাসনে চলতো এবং মানুষের অধিকার মানুষ পেত, তখন কিন্তু ওনার নাম আর প্রশ্ন আসতো না এবং একটা সুন্দর পরিবেশ থাকতো, সবাই সুন্দরভাবে রাজনীতি করতে পারতো এবং মানুষের অধিকার মানুষ বা গণতান্ত্রিক অধিকার পেত, তাহলে কিন্তু সেটা প্রয়োজন ছিল না। ওনার আগমন কিন্তু ঘটেছে ওই সময় যখন নাকি দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ নাই, সুশাসন নাই, তখনই কিন্তু আগমন ঘটেছে। এবং উনি কিন্তু আন্দোলন করতে গিয়ে উনি কখনো এরশাদ যখন ক্ষমতা এরশাদ যখন ক্ষমতা ছিল তখনই কিন্তু উনি রাজপথে নেমেছেন, রাজনীতিতে আসেন। এবং এটা সত্য যে ওনার টার্গেট কোথায় থাকে? অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, উনি কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, যেটা আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষেত্রে। ও অন্যায়ের সাথে আপোষ করেছে, যারা গুণখুম করতে পেরেছে তাদের পুরস্কৃত করেছে, যারা বিএনপি জামাত সহ অনেক নেতাকর্মীদের মারতে পেরেছে, চুরি করতে পারছে, লুটপাট করতে, তাদেরকে পুরস্কৃত করেছে। কিন্তু বিএনপিতে কিন্তু সেটা হচ্ছে না, উনি করেননি, বিএনপি ভারতের চেয়ারম্যান তারা কখনো করেন নাই, কখনো এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না। মানে একজন করেছেন আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা দিয়ে, আরেকজন আপোষ করেছেন অন্যায়ের সাথে। সেই জন্য রাজনীতি পার্থক্যটা কিন্তু অনেক অনেক বড় পার্থক্য এখানে। কাজে আমি মানবতার ক্ষেত্রে যদি বলি, উনি যে মানবতা দেখিয়েছেন আমাদেরকে, এটা কিন্তু খুবই বিরল। কাজে আন্দোলন করতে গিয়ে উনি ওনার জীবনের অনেক সময় দিয়েছেন। আবার দেখেন অসুস্থ থাকাকালীন সময় কিন্তু উনি কখনো আপোষ করেননি। জনাব বকুল, আপনার কাছে শুনছিলাম, আপনি যদি সেখান থেকে আবার একটু শুরু করেন, যেই জায়গাটা থেকে আপনাকে আমি থামিয়েছিলাম। হ্যাঁ, যে জায়গা থেকে আমি বলছিলাম যে আসলে ওনার জেল জীবন প্লাস অসুস্থতা, ওখানে কিন্তু উনি আপোষ করেন নাই। উনি কিন্তু দেখেন স্বাভাবিক জীবনে যখন ছিলেন তখন অন্যের সাথে আপোষ করেননি। আবার উনি যখন ওনাকে বারবার ওনাকে বিদেশি চিকিৎসার জন্য বলা হতো, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা এমন একটা ভাব করতো যে বাড়িতে থাকতে দিয়েছে, এটাই তো বড় কথা, আবার কি চিকিৎসা? এটা তিনি বলেছেন? হ্যাঁ বলেছেন। আবার এই কথা বলেছেন, এই তো শুনি মরি করে মরে যায়, আবার কিসে বাইরে চিকিৎসা? একটা মানুষের মানে কথাবার্তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হবে একটা প্রাইম মিনিস্টারের, এটা কখনো ভাবা যায় না। আর অপরদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আচরণ, ওনার যোগাযোগ, কোঅর্ডিনেশন, ওনার মানবতা, ওনার জনগণের জন্য সুশাসন দেওয়ার জন্য ওনার যে কার্যকলাপ, এগুলো দেখে কিন্তু মানুষ ওনার ভক্ত হয়েছে। যার দেখা গেছে শেখ হাসিনা পালিয়েছে হেলিকপ্টারে, আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাতার সরকার চার্টার্ড ফ্লাইট দিয়ে ওনাকে নিয়েছে, আবার ফেরত দিয়ে যাচ্ছে। এইখানে পার্থক্য, রাজনীতি কিন্তু একটা এই জায়গায় পার্থক্য। আবার একটা জিনিস দেখেন, আপনি লক্ষ্য করেন, যখন কিনা 96-তে আন্দোলন হয়েছিল তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিয়ে উনি কিন্তু সততার সাথে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন। এই যে কম্প্রোমাইজ, কিন্তু আপোষ করছেন কোন জায়গায়? আপোষ করছেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ এবং দেশের জনগণ যা চায় সেখানে যাতে একটা সুন্দর সরকার জনগণের চাওয়ার পরে। এবং এখানে কিন্তু উনি এটাও চিন্তা করেছেন যে তখন যদি উনি আপোষ না করতেন তো তাহলে উনি অন্যায়ের সাথে আপোষ করে ফেললেন, উনি যদি গদি না ছাড়তেন, তার মানে কি আজকে আওয়ামী লীগ যে অবস্থা আছে বিএনপি তখন সেই অবস্থায় যেত। মানে আপনি বলছেন যে বেগম খালেদা জিয়াকে আপোষের নেত্রী বলে, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন না? অন্যায়ের সাথে আপোষ করেন না, কিন্তু উনি কিন্তু সবসময় ন্যায়ের সাথে আপোষ করেছেন। হ্যাঁ, ন্যায়কে উনি চাচ্ছেন। তো এখানে দেখেন আজকে বিএনপিকে কেন মানুষ চায়, কেন মানুষ পছন্দ করে, বা বিএনপি করে আমরা ধন্য কেন, বিএনপিতে ভালো মানুষের সংখ্যা বেশি কেন? কারণ বিএনপি ভালো কাজকে প্রশংসা করে এবং মেধাকে মূল্যায়ন করে, দেশ উন্নয়নের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। আমি ওইটাই বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করে হস্তান্তর করে চলে গেলেন। আবার শেখ হাসিনা কি করলো, যখন ইলেকশন করলো আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হলো, হ্যাঁ 18-তে, উনি বললেন যে সংবিধান রক্ষার জন্য নির্বাচন করছি, পরে তত্ত্বাবধায়ক সরকার আবার নির্বাচন করবো। উনি কিন্তু বলেছিলেন, জাতিসংঘের যে প্রতিনিধি আসছিল, তারপর কি হলো, নির্বাচনের পরে কিন্তু উনি আর অস্বীকার করলেন, দিলেন না। এই যে শেখ হাসিনার আচরণ, শেখ হাসিনার মিথ্যাচার এবং কথার বরখেলাপ, এগুলোর জন্য কিন্তু আজকে আওয়ামী লীগের এই
দৈন্যদশা, তাই না? আওয়ামী লীগের আজকে এই পরাজয়, পতন, পালাতে হয়েছে এবং তার সাথে শত শত লোক নিয়ে এসে পালিয়েছে এবং সারা বাংলাদেশে আমার মনে হয় মোর দেন 4-5 লক্ষ নেতাকর্মী তৃণমূল থেকে পর্যন্ত পালিয়ে গেছে। যে নেতাগুলোর রাজপথে আন্দোলনের সময় গুলি করেছে, মেরেছে, পিটাইছে, হত্যাগুম করেছে, তারা কিন্তু কেউ বেরোতে পারে না। আওয়ামী লীগ নামে সংগঠনটি যে টিকে থাকবে তার অস্তিত্বটা কোথায় থাকবে, কী দিয়ে থাকবে? অপরদিকে বিএনপি দেখেন, বিএনপিতে আজকে কিন্তু বুক ফুলে চলতেছে, অন্যায় করলে তার শাস্তি হচ্ছে, একটা চিঠি ধরিয়ে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। এবং তারেক রহমান বলছেন যদি কোনো অন্যায় করে বিএনপি কোনো নেতা তাকে ধরে পুলিশে ধরিয়ে দেন, তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এই কথা তো কোনোদিন হাসিনার কাছ থেকে আমরা শুনি নাই, আমাদের ওদের কাদের কাছ থেকে শুনি নাই। দলের পার্থক্য কিন্তু এই দুটা জায়গায়। আপনাকে আদর্শিক হতে হবে। আর এই প্রজন্মে বর্তমান এই মডার্ন টাইমে রাজনীতি করতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে সৎ হতে হবে এবং মানবিক হতে হবে, নাহলে কিন্তু আপনি এই প্রজন্ম নিয়ে আপনি চলতে পারবেন না। কিন্তু বিএনপি সেই পালস বুঝে বলে কিন্তু রাজনৈতিক কাজকে হাতের কবজা নিয়ে আসছে এবং দেশনীতি বেগম খালেদা জিয়াকে এই জন্য মানুষ ভালোবাসছে যে উনি যেভাবে রাজনীতি করেছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার সন্তান তার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে এবং অন্য অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে উনি কিন্তু আজকে এই পর্যন্ত নিজেকে প্রমাণ করেছেন। উনি দেখেন যখন শেখ হাসিনা আজকে আমাদেরকে শত শত মামলা দিয়ে যেভাবে হয়রানি করত, উনি কিন্তু কতগুলো স্লোগান দিয়েছিলেন যে টেক ব্যাক বাংলাদেশ, যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কতগুলো স্লোগান দিয়ে কিন্তু মানুষকে উজ্জীবিত করার জন্য উনি এই কথাগুলো বলেছিলেন। আর অপরদিকে দেখেন দেশনীতি বেগম খালেদা বলেছিলেন আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, আওয়ামী লীগ তার অত্যাচার নিবেদিত করতে 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 পচে এমনভাবে পচবে যে দুর্গন্ধে কেউ আওয়ামী লীগের দিকে তাকাবে না। আজকে দেখেন আওয়ামী লীগের অত্যাচারে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আওয়ামী লীগের বিচার করার পরে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সেজন্য কি বিএনপিকে বলে বারবার যে বিচার হোক, বিচার পর তাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখি, দল তো পরের কথা, পাওয়া যায় কিনা দেখি। তো এই জন্যই বুঝতে হবে আপনাকে অনেক ডিপ নলেজ থেকে চিন্তা করতে হবে অনেক কিছু, খালি আলগা উপরে চিন্তা করলে চলবে না। দেশনীতি বেগম খালেদা জিয়ার অবস্থান আর শেখ হাসিনার অবস্থান দুইটা অনেক পার্থক্য, দুইটার নিদর্শন অনেক দিক দিয়ে ডিফার করে। কাজে এখানে সবসময় ভাবতে হবে যে রাজনীতি করতে গেলে উদাহরণস্বরূপ দেশনীতি বেগম খালেদা জিয়ার আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আদর্শের ভিত্তিতে চলছেন সেটা এখনও ঠিক আছে, সঠিক পথে আছে এবং আমরা মনে করি যারা বিএনপি করি যে আমরা খুবই ধন্য। বিএনপিতে বেগম খালেদা জিয়া যে রাজনীতির ময়দানে ছিলেন, তিনি তো দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং সেই কিছুটা লন্ডনে চিকিৎসা নিয়েছেন, উন্নত চিকিৎসা, যেটা আসলে এর আগে তিনি বারবার অ্যাপ্লাই করার পরেও সেই সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠায়নি। আমার জানতে চাওয়া হচ্ছে যে এই ফিরে আসার বা 2 মাস 3 মাস যেটাই বলছি চিকিৎসা নিয়ে ফিরে আসার পরে উনি কি আসলে সেইভাবে মাঠে তাকে আমরা দেখতে পাবো কিনা বা নেতাকর্মীরা ওরকম প্রত্যাশা করছে কিনা? আসলে বর্তমানে দেশনীতি বেগম খালেদা জিয়া যতটুকুই সুস্থ হয়ে আসছেন, উনি যে সুস্থভাবে আসছেন এটি কিন্তু আমাদের প্রাণের শক্তি, আমাদের মনের শক্তি কিন্তু এটাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন যেই ট্রেনে বিএনপিকে চালিয়ে যাচ্ছেন, যে গতিতে নিয়ে যাচ্ছেন, সেই গতিতে সেই ট্রেনে কিন্তু বেগম জিয়া আছেন, সেই ট্রেনেই বেগম জিয়া আছেন এবং ট্রেনে থেকে কিন্তু আমাদেরকে উপদেশ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। ওনার অভিজ্ঞতার আলোকে উনি এই তরুণদেরকে উনি যেভাবে নির্দেশ দিবেন, যেভাবে পরিচালনা করবেন, ওনার নেতৃত্বে এক হয়তো সশরীরে থাকা, আরেক হলো ব্যাকওয়ার্ডে থেকে গাইডেন্স দেওয়া। এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি উনি যা জানেন, যা বুঝেন, হয়তো বা আমরা অনেকে তা বুঝি না। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ কেউ ভুল করতে পারে কোনো সিদ্ধান্তে, কিন্তু উনি ওনার অভিজ্ঞতার লোকে কিন্তু সেটাকে মনিটরিং করতে পারেন, কন্ট্রোলিং করতে পারেন এবং লিড করার জন্য দিক নির্দেশনা দিতে পারেন। এই যে জিনিসটা আছে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখলে আমি মনে করি বাংলাদেশ এমন একটা জায়গায় চলে যাবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, ওনার নির্দেশনায়, ওনার পরামর্শে, যা কল্পনা করা যায় না। যেখানে বাংলাদেশ আজকে থাকার কথা ছিল সিঙ্গাপুরের দিকে, কিন্তু বাংলাদেশ চলে গেছে শ্রীলঙ্কার দিকে। কেন? কারণ বাংলাদেশের সেই দিক নির্দেশনা দেওয়ার মতো লোক ছিল না। এই ফেসিস্ট হাসিনা সেভাবে দেশটাকে লুটে পুরে শেষ করে দিয়েছে। কিন্তু আজকে বেগম খালেদা যদি আমাদের পিছনে থেকে বা তলের ভিতর থেকে যে আমাদের গাইড করেন, সুস্থ থাকেন, এটি আমাদের কাছে অনেক পাওয়া, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজকে দেখেন উনি ফিরছেন লন্ডন থেকে, উনি বিমানে উঠলেন, ওঠার যে ভিডিওটা সেটা প্রকাশ হলো 1 ঘন্টায় প্রায় 4 মিলিয়ন ভিউজ হয়ে গেল এবং আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ হয়ে যাবে। কেন? সবার একটা আকাঙ্ক্ষা, চাওয়া, উনি আসছেন সুস্থ। আমাদের দেশের মানুষের সবার মনের মধ্যে দেখেন আজকে মনে একটা ঈদ উৎসব, রাত থেকে অনেকে মনে হয় যে রাতে সজাগ থেকেও কালকে তো মনে হয় বিপুল জনসমাগম হবে বা আপনাদের প্রস্তুতি কেমন? এবং আমাদের প্রত্যন্ত এলাকা থেকে এমনভাবে কল করছে যে তাদেরকে বলা লাগছে না, তা সবাই চলে আসতেছে যে
রাস্তার পাশে আসে দাঁড়াবে, নেত্রীকে একটা সালাদ দেবে, নেত্রী কয়জনকে দেখবে, কয়জনকে মনে রাখবে তার কোনো ঠিক না, কিন্তু তবু আসতে চাই, দেখতে চাই। হ্যাঁ, আমাদের গণতন্ত্রের মা কিন্তু এটাও তো আসলে আপনাদের মহাসচিব বলেছে যে মানে এটা তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ সড়ক, সেখানে যানজট হওয়া বা মানুষের যাতে দুর্ভোগ না হয় ভিন্ন ওই প্রস্তুতির কথাও তো না, ওই বলা প্রস্তুতির হয়েছে। কথা বলা হয়েছে, ঠিক, এটা আমরা মানি, তো এক ধরনের কিন্তু মানুষের- এটা সত্য। রাস্তায় যখন আমরা বের হই, আমরা জনগণ, আমরাও কিন্তু জনগণই। আমার সমস্ত জনগণের সংখ্যা যখন বেড়ে যায়, সমর্থন যখন বেড়ে যায়, তখন সবাই মিলে কিন্তু এটা মেনে নেয়। এটা সুশৃঙ্খল অবস্থায় হ্যাঁ, চলতে মেনে নেয়। বলেছেন, এবং আপনাদের আজ যেহেতু নির্দেশনা ঘোষণা দেয়া করা আছে। হয়েছে, গত বছর থেকে ঘোষণা করা হয়েছে এটা, এবং সেই হিসাবে আমি মনে করি সবাই স্যাক্রিফাইস করে ওই রোডটা ইউজ করবে না, অন্য বাইপাস ইউজ করবে, তাই না? তো এই জন্য আমি মনে করি যে ধরেন আমারও গাড়ি আছে, আর অনেকের গাড়ি আছে, কিন্তু আমরা তো করবো কি, গাড়িটা একদিকে রেখে হেঁটে চলে যাব। কেন? আমি জানি রাস্তায় প্রচুর লোক, ট্রাফিক, তাই না? আর অনেকে যারা আছেন যে তার ব্যবসার ক্ষতি হতে পারে, সে অন্য একটা পথ অবলম্বন করবে, ভিন্ন সড়ক ভিন্ন রয়েছে, সড়কে বিশেষ করে যাবে। মিরপুর দিয়ে। এখন আপনি মনে করেন ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ভিন্ন সড়ক, রাইট, বিভিন্ন সড়ক দেওয়া হয়েছে, বিভিন্ন রোড নির্দেশনা দেওয়া হয়েছে। এখন মনে করেন এখানে লক্ষ লক্ষ লোকের যখন সমাগম হবে, রাস্তা দুই ধারে যখন থাকবে, এবং এখানে দেখা যায় অনেকেই কম বেশি একটা চাপে পড়বে, কিন্তু বৃহৎ স্বার্থে কিন্তু এগুলো সব ভুলে যাচ্ছে। মানে ঈদ উৎসবে মধ্য দিয়ে কিন্তু দিনটা পার হয়ে যাচ্ছে, কাজে এটা তেমন একটা কিছু বহন করবে না। আমি মনে করি ক্ষতি বলতে তেমন একটা কিছু না, কারণ সবাই আনন্দের সাথে ওনাকে গ্রহণ করছে। এবং আমরা দেখি তো মাঝে মাঝে যখন নাকি কোনো প্রোগ্রাম হয়, রাস্তা এক পাশ ছেড়ে দেয়, আরেক পাশ আমরা দেখি, পরে দেখা যায় যে এই রাস্তা খালি হয়ে যায়, কারণ জনগণ এমন আসতে থাকে, পুরো রাস্তা ভরে যায়। তো এখন এটা বলতে হবে জনগণের কিন্তু একটি চাকাঙ্ক্ষা আছে, ওনারও জনগণ, তাই না? কাজেই অল্টারনেট ওয়ে ইউজ করলে আর আমরা এটাকে এনজয় করতে পারছি। এবং আমার মনে হয় যে আপামর জনগণ, আমার এই বাংলাদেশে মানুষের সমাগম হবে। মোর দেন 90% লোক কালকে অত্যন্ত আনন্দের সাথে সেখানে গিয়ে অংশগ্রহণ করবে, অথবা টিভিতে দেখবে, সব জায়গায় নিউজ নেবে, ম্যাডাম কেমন আছেন, এখন থেকে নিতে শুরু করেছে, এবং ইউটিউবে দেখতে পাচ্ছে। আসলে সব মিলিয়ে এক ঈদ উৎসব হতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশে, এবং আমাদের মানবতার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল সুস্থ হয়ে ফিরে আসছেন। যদিও উনি সুস্থ ফিরছেন, তারপর ওনার তো বার্ধক্যজনিত অনেক রোগ আছে, থাকবে। আল্লাহ তো মানুষকে দিয়েছেন সবকিছু, কিন্তু আস্তে আস্তে সবকিছু আল্লাহ নিয়ে নেবেন, তাই না? তো সবকিছু হয়তো এক সময় সবকিছু মেনে নিতে হবে, তবে তার মধ্যে আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, এবং উনি আমাদের জন্য ওনার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে যাতে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারি, এটি আমাদের আশা এবং প্রত্যাশা। বাংলাদেশের নতুন বাস্তবতায় যে নতুন বাংলাদেশের Yes. কথা বলা হচ্ছে, সেই জায়গাটা থেকে একটা নতুন স্বপ্নের কথা আপনি বললেন। আমি এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, বিশেষ করে আজকে থেকে 13 বছর আগে শাপলা চত্বর একটা ট্র্যাজেডির কথা আমরা জানি। শাপলা চত্বরে হেফাজত ইসলামের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘিরে তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদ্রাসা শিক্ষার্থীদের নারকীয় এক ধরনের হত্যাযজ্ঞ বলা হচ্ছে বা হত্যাকাণ্ড বলা হচ্ছে। যদিও সেই হত্যা কতজন, পরিসংখ্যান সেই সময়ে সেইভাবে সংখ্যা স্পষ্ট হয়নি, পরবর্তীতে এ নিয়ে অনেক আলোচনা করারও সুযোগ কম ছিল, বা বলা হয় তখন রাতের অন্ধকারে অনেক হত্যাকাণ্ডের ঘটনার অনেক লাশ সে সময় গুম করে দেয়া হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে, এরকম নানান বক্তব্য রয়েছে। আমি একটু জানতে চাই, হেফাজতে ইসলামের কর্মসূচিতে ঘিরে সেই যে শাপলা চত্বরের ঘটনা, সেটার সাথে পরবর্তীতে একটা সরকার আসলে এইটা মানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে তার যেই প্রশাসনের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সেটা আপনি আসলে, আমরা তখনও সেই সরকার বলতো যে তারা গণতান্ত্রিক সরকার, সেই ব্যবস্থায় একটা গোষ্ঠীর উপরে এ ধরনের নির্যাতন। জনাব প্রফেসর কাজী মাহবুব রহমান, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিভাবে দেখছেন আজকে 13 বছর আসলে হতে চললো? আসলে আপনি একটা চমৎকার মানে ইস্যু সামনে নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা হলো কি, আমরা কিন্তু অনেক সময় প্রথম 5 বছর খেয়াল করিনি, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলো তারা অনেকেই খুব বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন যখন সুযোগ সময় মতো হয়। 2008 সালে নির্বাচনে জয়লাভ করার পর থেকে ক্রমান্বয়ে কিন্তু বিশেষ করে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে যে কিভাবে আওয়ামী লীগ সরকার একটা নতুন ধারার দিকে যাচ্ছে। এই নতুন ধারাটা একটা নেতিবাচক জায়গা, এবং নেতিবাচক জায়গাটা কিন্তু সে 2008-এর পরপর নির্বাচনের পরপরই প্রথমত
নতুন ধারা কি আপনি নতুন ধারা পজিটিভলি বলছি না আমি, নেতিবাচকভাবে বলছেন? নেতিবাচকভাবে খারাপ বলছি। দিক থেকে আমরা বুঝতেই মানে অনেকেই খেয়াল করে নাই যে সাংবিধানিক অ্যারেঞ্জমেন্ট এবং লিগ্যাল অ্যারেঞ্জমেন্টটা, মানে উনি যে 2014, 18, 24 নির্বাচনগুলো এইভাবে করে যে থেকে যাবেন, এই ব্যবস্থাটা কিন্তু উনি কমপ্লিট করে ফেলেছেন 2011-12 মধ্যেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা কতটা টের পেয়েছে আমার মনে হয় না। সেটা কারণ তারা তো টের পায়নি। না, সেটা কেমন আপনি এই যে আপনি ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করার জন্য আদালতের উপরে ভর করা, আপনি মানে 71কে ব্যবহার করার যে প্রক্রিয়া, আপনি দেখবেন মুক্তিযুদ্ধকে ব্যবহার করার যে প্রক্রিয়া এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি বলে যে ধারণাটাকে মানুষের কাছে একটা মানে যাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চিহ্নিত করা গিয়েছে, বয়ান তৈরি করা গেছে, তাদেরকে সমাজের মধ্যে একটা আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবং এগুলো কিন্তু অনেকটাই ছিল মানে প্রচারণা একটা টিমের অংশ হিসাবে অনেক সময়, আমি সবসময় বলছি না, অনেক সময়। এর ফলে মানে শুরু থেকেই একটা ভয় ভীতির ব্যবস্থা চলছে। এই প্রথম দিকে সবাই মনে করেছে ভয় পাওয়া দেয়, এর জন্য কিন্তু একটা লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট লাগে। উনি ব্যারিস্টার সাহেব, উনি আরো ভালো, উনি ব্যারিস্টার যারা আসছেন ভালো বলতে পারবেন, আইনজীবীরা বলতে পারবেন। এবং আমি যেটা পরখ করেছি 2009 থেকে একটানা আমি মানে 2টা লেখা লিখতাম ইত্তেফাকে, তখন আমি দেখেছি প্রত্যেকটা সময়ে উনি প্রত্যেকটা স্ট্রোকে নিচ্ছেন খুব চমৎকার একটা লক্ষ্যকে সামনে নিয়ে। এবং যখন 2011-তে উনি তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলেন, তখন কিন্তু একটা ক্লিয়ার মেসেজ যে তিনি আর নির্বাচন যে চাচ্ছেন না। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু নাগরিকরা কিন্তু এটা বুঝতে পারলাম না। 2014-র পরেও আমরা আশা করছি 2018-তে সুষ্ঠু নির্বাচন হবে, 18 পরে আশা করছি 24 হবে, 24-এর পরে আশা করছি 41 হবে। আশা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো শেষ হয়নি। এবং এখন আমি রাজনৈতিক দলগুলো নিয়ে খুব মানে একটু চিন্তিত আছি আমার জায়গা থেকে আর কি, হয়তো আমারটা ভুল হতে পারে। আপনার পয়েন্টে চলে আসতেছি, এই জায়গা থেকে 2013-র যে শাপলা চত্বরের ঘটনাটা হলো, যে বাংলাদেশে সবসময় আমরা দেখেছি, আপনি আগেও দেখবেন, এমনকি বিএনপির বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলো দেখবেন একটা ন্যায়ের পক্ষে মাদ্রাসা ছাত্রদেরকে অনেক সময়ই উদ্বুদ্ধ করা গেছে। আবার আপনি বলতে পারেন কেউ অন্যভাবেও নেতিবাচক ভাবেও নিয়েছে। কিন্তু যখনই দেখা গেছে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইটাতে, কিন্তু আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন সময়ে কোনো না কোনো অন্তত একটা না একটা গোষ্ঠী মাদ্রাসার শিক্ষার্থীদের এবং তাদের শিক্ষকদের একটা না একটা গোষ্ঠী গণতন্ত্রের পক্ষে লড়াইটা করেছেন। ওই লড়াইয়ের একটা অংশ হিসাবে শাপলা চত্বর ছিল। শাপলা চত্বরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেইটা, আর শাপলা চত্বর ছিল একটা প্রসেশন, সরকার বিরোধী প্রসেশন। সরকার বুঝতে পেরেছে এটা সরকার বিরোধী প্রসেশন, বিক্ষোভ, এবং এটা সরকারকে নাড়িয়ে দিতে পারে। সেই জায়গা থেকে সরকার টের পেয়েছে। এবং সেই জায়গাতে আর যেন কেউ সরকার এই প্রসেশনে ঐক্যবদ্ধ না হয়, ইনভলভ না হয়, রাতের মধ্যে এমন নারকীয়ভাবে এই শাপলা চত্বরকে স্তব্ধ করেছে, মানে ধ্বংস করেছে, নির্মমভাবে ধ্বংস করেছে, নির্মমভাবে বন্ধ করেছে, স্তব্ধ করে দিয়েছে। মানে একটা সাউন্ড সারা দেশের মানুষকে একটা বার্তা, আর যদি বারো তাহলে কিন্তু শাপলা চত্বরের ঘটনা দেখতে তো এমন কিছু। বর্তমান সরকারের সমস্যাটা কি, এই শাপলা চত্বরকে মানে আরো অনেক বেশি তদন্তের মাধ্যমে একটা কমিশন হতে পারতো শাপলা চত্বরকে কেন্দ্র করে। কারণ শাপলা চত্বর কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। শাপলা চত্বর স্তব্ধ হওয়ার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতি, মানে যারা বিরোধী রাজনীতি ছিল তারা দুর্বল হয়ে পড়লো। এবং সত্যি আপনি একটু খেয়াল করে দেখেন, পরে আর কেউ, আপনি বলছেন যে এটা একটা উদাহরণ সৃষ্টি করেছে, যাতে ভয়ের উদাহরণ আর কিন্তু রাস্তায় আসবে না। এরপরে কিন্তু লোকজন প্রেস ক্লাবে চলে গেল, লোকজন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চলে গেল। আপনি দেখেন, এরপরে দেখেন বড় বড় দলগুলো, আমি নাম মেনশন করছি। আরেকটা জিনিস বলতে চাই, সেটা পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের অনেকেই কিন্তু বিএনপির যখন 28শে অক্টোবর বা এ ধরনের প্রোগ্রাম হলো, বিশেষ করে 10 ডিসেম্বর আপনারা যেটা করলেন গোপীবাগে, তখনও কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছে শাপলা চত্বরের মতো পরিণতি হবে, এই বার্তা দিচ্ছিল। এটার অর্থটা কি আসলে? এবং এটা না, আপনি দেখেন তো, মানে এই স্ট্রোকটা পরিকল্পিত ছিল, একদম পরিকল্পিত। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ওই সময়ে পুলিশ বলেন, মানে নিরাপত্তা বাহিনী, আমি আর ওইভাবে বললাম, নিরাপত্তা বাহিনী বলেন, সকল নিরাপত্তা বাহিনী, রাজনীতিবিদ এবং আমলা, তাদের মধ্যে এমন একটা নেক্সাস ছিল, এমন একটা গভীর সম্পর্ক ছিল, প্রত্যেকেই হোমওয়ার্ক করে সরকার বিরোধী সকল অবস্থানকে তারা মানে ভয় এবং আতঙ্কের মধ্যে ফেলে দিত। যার ফলে দেখা গেছে 2013-র পরে যতগুলো আন্দোলন হয়েছে, সব আন্দোলন রাস্তা থেকে অল্পতেই
নিঃশেষ হয়ে গেছে এক, অথবা অধিকাংশ ভদ্রলোক যারা আন্দোলনকে, 1 মিনিটে বলি, যারা অধিকাংশ ভদ্রলোক যারা রাস্তার আন্দোলনকে ভয় পায় অথবা জেলে যেতে চায় না, কিন্তু তারা হয়তো বিএনপি বা সরকার বিরোধীর পক্ষে আছে, সরকার কিন্তু বিরোধী ওই আন্দোলনে ত্যাগটা আছে। তারা করতে চায় না। তারা সবাই এবং ঊর্ধ্বতন নেতৃত্ব সবাই প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আর এটার হলো মধ্যে সীমাবদ্ধ আপনার ওই হয়ে গেছে। ঘরে ঢুকে বললো। এই যে ঘরে ঢোকার রাজনীতি শুরু হলো, এই ঘরে ঢোকার তাদের রাজনীতি সভা সমাবেশ আলোচনা না। প্রেস ক্লাব আর ইঞ্জিনিয়ার্স হ্যাঁ, ইনস্টিটিউট এই কেন্দ্রিক হয়ে এটা গেছে, তাই তো রাজনীতি না। বলছেন? এটা তো প্রেস ক্লাবে যাবে সাংবাদিক সমিতি বা আমার মতো কিছু একাডেমিক লোকজন, এইসব। কিন্তু রাজনীতিবিদরা চলে গেল প্রেস ক্লাবে। গত সরকারের মারাত্মক সাফল্য হলো ক্ষমতা থাকার ক্ষেত্রে যে রাজনীতিবিদদেরকে ঘরে ঢুকিয়ে সরকার ঘরে ঢুকিয়ে দিয়েছে এক। আর টকশো নামে কিছু প্রচুর তার সরকারের অর্থায়নে, সরকারের মানে আওয়ামী লীগের রাজনীতিবিদদের অর্থায়নে প্রতিষ্ঠিত টেলিভিশনগুলোতে এত এত টকশো চালু করেছে, এবং টকশোতে ওই বিএনপি কর্মী, ওই জামাত নেতা বা ওই সরকার বিরোধী নেতাদেরকে আমন্ত্রণ করার সুযোগ দিত যারা সরকারের ব্যাপারে একটু সফট, বিরোধী দল কিন্তু সফট। ওই লোকগুলোকে এনে আর সরকারের পক্ষের লোকগুলোকে বসিয়ে এমনভাবে সরকার বিরোধীদেরকে জব্দ করত, বাজারে একটা বার্তা দিত যে সরকারের ঠিক আছে, সরকার যা করছে সব ঠিক আছে। একটা হলো বয়ান তৈরি করছে টেলিভিশনের মাধ্যমে, আরেকটা হলো ভয় তৈরি করছে বাজারের মানে প্রসেশনের মধ্যে, রাজপথে, আর হলো রাজনীতিবিদদের নামে হাজার হাজার লাখ লাখ মামলা। এই হাজার হাজার মামলার রাজনীতিবিদরা দৌড়াচ্ছেন, আর কর্মীরা রাজপথে যেতে পারছেন না ভয়ে, আর ভদ্রলোকরা সবাই চলে আসছেন টেলিভিশনে। জি। এর ফলে সরকার সম্পূর্ণ নিরাপদ, এবং এই নিরাপত্তা থেকে আমরা মুক্তি পেলাম আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই আগস্ট, যেটা বলছে গণ অভ্যুত্থানের মধ্যে। আমি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আপনাকে একটু যে কথাটি তিনি বললেন, জনাব মাহবুব রহমান, আমি আপনার কাছে একটু আইনি দিকটা যদি একটু জানতে চাই, যে শাপলা চত্বরের ঘটনায় কি সেইভাবে তা হেফাজতে ইসলামের উপর যে ঘটনা ঘটেছে সব কিছু প্রকাশিত হয়েছে বলে মনে করেন এখন পর্যন্ত? যেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি, ঠিক ওই সময় কয়েকটা গণমাধ্যম বন্ধ হয়েছিল, আপনার মনে আছে? ঠিক হয়তো বা ওই দিনই দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশন ওই হেফাজতের ওই প্রোগ্রাম সম্প্রচার করার কারণে, এবং অন্য টেলিভিশনগুলোর প্রচারের সীমাবদ্ধতা এসেছে। প্রশ্নটা বা জানতে চাওয়াটা হচ্ছে যে সেই ঘটনার সব কিছু কি প্রকাশিত হয়েছে, এক নাম্বার। 2 হচ্ছে কতজন মানুষের হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়টাও যেমন এখনও প্রশ্নের দাবি রাখে, পাশাপাশি এর বিচারের জায়গাটা আসলে যদি বলেন। আপনি 3টা সাইড জিজ্ঞেস করেছেন আর কি। প্রথমত যেটা আপনি যেটা বলেছেন, ওই একই দিনই লাইট অফ করে দেওয়া হয়, ইন্টারনেট অফ করে দেওয়া হয়, এবং তখন বেশ কিছু টেলিভিশন চ্যানেল ইনক্লুডিং দিগন্ত টিভি তারা লাইভ দেখাচ্ছিল। দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়। মেইন উদ্দেশ্যটাই ছিল যে তারা যে হত্যাকাণ্ড চালাবে এটা যেন তারা সাপ্রেস করে রাখতে পারে আর কি, মানুষকে যেন না দেখাতে পারে আর কি। তো সেক্ষেত্রে সেখানে তারা সাকসেসফুল হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে কোনো মিডিয়া কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে নাই, তারা কেউ এটা নিয়ে আসে নাই যে কতজন মানুষ সেখানে মারা গিয়েছে। আমরা দেখেছি পরের দিন প্রথম আলোতে নিউজ রিপোর্ট এসেছে যে কিভাবে গাছের ক্ষতি হয়েছে, মানে হামলা পুলিশের সাথে সংঘর্ষের কারণে হেফাজতটা কিভাবে গাছের ক্ষতি হয়েছে। তাদের প্রায়োরিটি ছিল সেটা, কিন্তু কতজন মানুষ সেখানে মারা গিয়েছে সেটা তাদের প্রায়োরিটি ছিল না। এটা একটা বিষয়। তখনকার সময় আমরা দেখেছি যে আল জাজিরা তাদের একটা রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখেছি 48 তারা বলেছে। গতকাল খুব সম্ভবত হেফাজত বলেছে তারা 93% তারা একটা লিস্ট দিয়েছে যে তারা নিহত হচ্ছে ওই দিন। কিন্তু এটার পাশাপাশি আপনি দেখবেন ওখানে তো অনেকে এসেছিল যারা অরফান, এতিম, তাদের হয়তো এতিমখানা থেকে এসেছিল, এতিমখানা মাদ্রাসা থেকে এসেছিল, তাদের কোনো রেকর্ডও নাই। অনেকে মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসায় তাদের রেকর্ডও অনেকের নাই যে থাকার কথা না আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি 1 নম্বর, গভর্নমেন্ট যেহেতু অনেকগুলো কমিশন করেছে, যেটা উনি বলেছেন আর কি, গুম কমিশন হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডের জন্য কমিশন হয়েছে, একই রকম ভাবে শাপলা চত্বর হত্যাকাণ্ড যেহেতু আমাদের দেশের একটা ডার্ক একটা চ্যাপ্টার, সেক্ষেত্রে একটা কমিশন হওয়া উচিত, তারা ইনভেস্টিগেশন করবে কতজন মানুষ সেখানে মারা গিয়েছে। এটা এখনো সম্ভব, গভর্নমেন্ট যদি চায় সেটা এখনো সম্ভব। 2 নম্বর হচ্ছে একটা ফাইন্ডিংস আসা উচিত, তখনকার সময় মিডিয়া কেন কোনো ভূমিকা পালন করতে পারে নাই, তখনকার সময় সিভিল সোসাইটি কেন তাদের পাশে দাঁড়াতে পারে নাই। সেটার কারণে যেটা হয়েছে, ভাই যেটা বললেন যে ফ্যাসিবাদ কিন্তু দাঁড়িয়ে গেছে, এটার উপর ভিত্তি করেই কিন্তু একটা ভীতি তৈরি করা, যেটা উনি হয়েছে বললেন সেখানে আর কি। সেটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে বিচারের ব্যাপারে আমরা যতটুকু জানি, হেফাজতের যারা নেতৃবৃন্দ আছেন তারা যতটুকু ইনফরমেশন তারা গ্যাদার করে এটা আইসিটিকে দিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসকে দিয়েছেন, তারা সেটা গ্রহণ করেছেন। এখন তারা সেটা ইনভেস্টিগেশন করবে। আমি মনে করি তারা কোয়াইট কেপেবল, আইসিটিতে যারা আছেন তারা ইনভেস্টিগেশন করে বিচারটা হয়তো হয়ে যাবে,
এটার ব্যাপারে আমি আশাবাদী, কিন্তু আমি যেটা মনে করি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কমিশন, তারা ইনভেস্টিগেট করবে আসলে কতজন লোক সেখানে মারা গেছে। সেটা যতটুকুই পায় কমিশন, সেটার জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের ইনভলভমেন্ট এখানে প্রয়োজন আছে। মানে সরকার সরাসরি হস্তক্ষেপ করার কথা, কমিশনের কথা বলছেন আপনারা দুজন। একটা জি, মিনিট অ্যাড করি যে মানে আমি একটা বিষয় খুব অনুধাবন করছি, আপনারাও হয়তো একমত হতে পারেন, যে সরকার মানে 5ই আগস্ট কেন্দ্র করে যারা রাজপথে ছিল তাদেরকে ক্ষমতায়ন করার চেষ্টা খুব কমই করেছে। সরকার চেষ্টা করেছে ওই 1 মাস যারা নিরপেক্ষ আচরণ করেছে তাদেরকে সরকার মনে করছে না আওয়ামী লীগ না বিএনপি না আদার্স, এটার সংখ্যা বেশি হওয়ার কারণে এরা তো 5ই আগস্টকে ওন করে না, যে কারণে ওরা যখন ক্ষমতায় বসছে ওরা ক্ষমতার রেগুলার প্র্যাকটিস করছে। এইটাই হলো এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। এই রেগুলার প্র্যাকটিস করার কারণে না এরা ফেসিবাদে উৎখাত করছে, না কর্তৃত্ববাদের উৎখাত করছে, না এই শাপলা উদ্ঘাটন করছে, না বিডিআর উদ্ঘাটন করছে, মানে সেভাবে আউটকাম দেখছি না। না আপনি এই যে বিচারের ব্যবস্থা হচ্ছে, না সংস্কারের ব্যবস্থা হচ্ছে। কারণ সংস্কার, বিচার এবং সব কিছুর যাতে যারা জড়িত ক্ষমতার অধিকারী মানে পাওয়ার আছে যারাতে, তারা ম্যাক্সিমাম হয় বিদেশ ফেরত, না হয় ওই টাইমটাতে চুপ ছিল, না হয় 15 বছর আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই লোকগুলো বাংলাদেশ ভরে গেছে গত 8-9 মাসে। এই লোকগুলোর হাত থেকে যদি বাংলাদেশ রক্ষা করতে না পারেন, আমি আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ। এই ক্ষমতায়ন, যে ক্ষমতায়নটা হয়েছে গত 8 মাসে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে, এইটা আমি দেখছি এত স্লো সরকারের কাজকর্ম, বিশেষ বিশেষ কাজগুলোতে, সংস্কার ইস্যুতে এত স্লো, নির্বাচনের প্রস্তুতিতে স্লো, আপনি বিডিআর তদন্তে স্লো, শাপলার ব্যাপারে খবরই নাই। তো আপনি আসলে এবং, এই সরকারের স্পিরিটটা কোথায়? জুলাই অভ্যুত্থানের কথা। এই সরকার কোন স্পিরিটে আছে? ইভেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ, আজকে আমি স্টেটমেন্ট দিলাম, কোন পত্রিকা জানে, জুলাই শহীদ যারা হয়েছে তাদের টিআইবি বলেছে প্রায় লিস্টে আসেনি এখন। কতজন যে তারা আহত। মানে তাহলে সরকার জুলাইয়ের লোকগুলোকে নিরাপত্তা দিতে পারছে না, শহীদের মর্যাদা নিয়ে কথা আসছে, চিকিৎসা নিয়ে কথা আসছে। তাহলে এই সরকারের স্পিরিটটা কোথায়? এই কথা কেউ বলছে না কেন? এখন সময় এসেছে এই সরকারকে প্রশ্ন করার, আপনি কিসের কাজ করছেন, কার জন্য কাজ করছেন, কোথায় আছেন? কতদিন আমরা কিন্তু এই প্রশ্ন করছি, এবং এই জন্য বলছি যদি আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্র চান, দ্রুত নির্বাচন দেন এবং রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারণ আমরা 8 মাস আপনাদের দেখেছি। সুতরাং এই সরকারের ব্যাপারে কিন্তু আমরা না বৈষম্য বিরোধী স্পিরিট পাচ্ছি, না জুলাই স্পিরিট পাচ্ছি, না গণতান্ত্রিক স্পিরিট পাচ্ছি, আমরা কোনো স্পিরিট পাচ্ছি না। কিন্তু এই জন্য আমরা বলছি নির্বাচনে আসেন, নির্বাচনী প্রক্রিয়া যান। কারণ 8 মাসে আপনার সংস্কারের গতি দেখে ফেলেছি, 8 মাসে আপনার নির্বাচনের গতি দেখে ফেলেছি। আমাদের কিন্তু এখন আমরা মানে উত্তেজিত হয়ে যাচ্ছি না, আমরা এখন চাচ্ছি কি আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ সরকার যে বক্তব্যগুলো দিয়ে আসছে তার কোনো প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিএনপি এখানে রয়েছে যে রোড ম্যাপ চেয়েছেন নির্বাচনের, সেই বিষয়েও তো আপনারা রোড ম্যাপ এখনো কোনো সুস্পষ্ট রোড ম্যাপ নেই, বরং উল্টো করিডোর সহ আরো বেশ কিছু যেগুলো মানে এর সাথে সম্পৃক্ত না অন্য অনেক কিছু চলে আসছে। মানে ইভেন সরকার কিন্তু আমি বেশি আর ইভেন সরকার কিন্তু যেই জায়গাগুলোতে যারা সরকারের যে বৈধতার কথা বলা হয়, এই বৈধতার যে জায়গাগুলো, সেটা তো বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সকল রাজনৈতিক দল ছিল তারা। সুতরাং এই রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া আমি সেটাও দেখছি না। ইভেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি ছাড়া অন্যদেরকে আমার কাছে মনে হয় মাঝে মাঝে তারা কি বুঝতে পারছে না সরকার যে সব নিরপেক্ষ লোককে ক্ষমতায় বসায় ফেলেছে? নিরপেক্ষ লোক যদি ক্ষমতায় বসে থাকে, তারা তো আওয়ামী লীগের ফেসিবাদের সুবিধা নিয়েছে, তাই তারা নিরপেক্ষ ছিল। সুতরাং এই লোকগুলো আওয়ামী লীগের কিন্তু সুবিধা দিবে, অন্যকে সুবিধা কিভাবে দিবে? জি জি আপনি জি আমি আপনার সাথে অ্যাড করি যেটা আপনি বলছিলেন যে আসলে এই বিরোধী দলগুলো আছে বর্তমানে বাংলাদেশে, তাদের অনেকেই দেখা গেছে নির্বাচন দিতে গিয়ে কিছুটা গড়িমসি করছে। তারা মানে প্রত্যক্ষভাবে বলছে না যে এই তারিখে নির্বাচন দিতেই হবে। সবাই মিলে যদি বলে যে প্রত্যক্ষভাবে আমি ডিসেম্বরে চাই বা জানুয়ারিতে তারিখ ঘোষণা করা উচিত সরকার। যদি বিরোধী দলগুলো একসাথে বলে সেই সেটা তো তারা চাচ্ছি, আমরা তো চাচ্ছি ডিসেম্বরে। এখন ধরেন জামাত কিছুদিন আগে বলতে শুরু করছে ফেব্রুয়ারি, তার কেউ যদি বলে যে জানুয়ারিতে, তাহলে একটা ডেট কিন্তু মেনশন হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস কি, দূরদর্শিতা অভাব। যারা রাজনীতি করছে যে দলগুলো, তাদের অনেকেই দূরদর্শিতা অভাব। নাহলে জামাত এতদিন পরে কেন বলবে? জামাতে তো উচিত ছিল আর আগে বলা। এখন আপনি মনে করেন সরকার যে সুবিধাগুলো নিচ্ছে, সরকার যেই চান্স নিচ্ছে আমাদেরকে বোকার স্বর্গে রেখে সংস্কার করে করে দেখা গেছে নির্বাচন, আবার বিচার নিয়ে দিয়ে দেখাতে দেখা গেছে সময় পার করছে। মানে এই যদি করতে হয়, বিচার করতে করতে 10 বছর লাগবে, 15 বছর লাগবে, তারপর নির্বাচন হবে। তার মানে এটা কি? এই যে নির্বাচন, সংস্কার, বিচার, আওয়ামী লীগের অবস্থান,
এই সাইকেলের মতো ঘুরপাক খাচ্ছে কিন্তু এর ভিতরে যে অনেকগুলো কাজ করা দরকার আইনের শাসনের জন্য, দেখেন আইনের শাসন কিন্তু নেই সর্বত্র, কিন্তু গ্রামাঞ্চলে সারা দেশে কিন্তু যখন তখন মব জাস্টিস হচ্ছে। এই যে একটা মব জাস্টিসের জন্ম দিয়েছে, এটা কি এই মব জাস্টিসটা কবর দিতে হবে, তো আইনের শাসনের দিকে তো নিয়ে আসতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। তা আমি কিন্তু বারবার একটা কথাই বলি যে আসলে রাজনৈতিক দলগুলোর যে দূরদৃষ্টির অভাব, সেক্ষেত্রে বিএনপি কিন্তু শুরু থেকে বলে আসছে যে জনপ্রতিনিধি ছাড়া অনেক কিছু সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব না, এটা মানতে হবে। এখন আসি আপনার যে কথাটা বলছিলেন যে শাপলা চত্বরের ব্যাপারটা, শাপলা চত্বর আসলে বেসিক্যালি উত্থান হয়েছিল কোথা থেকে? 2009 সালে। কার কাছ থেকে উত্থান হয়েছিল? শেখ হাসিনার অপকর্মের জন্য। কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতা নিল তখন কিন্তু দেখা গেলো ব্লগাররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লিখতে শুরু করলো। তারপর কিন্তু 2010-এ কিন্তু হেফাজত ইসলাম আবার এটা উত্থান হলো। মানে শেখ হাসিনা এই দলটা কিন্তু উত্থান করলো তার অপকর্মের জন্য। এখন আপনি শাহবাগে যে গণজাগরণ শাহবাগ গণজাগরণ মঞ্চ করলো, তারাও দেখা গেল যে হেফাজতের বিরুদ্ধে লিখতে শুরু করলো। এই যে বিষয়াদি আছে আসলে শেষে কিন্তু আবার কমিশন উনি নিজেই হয়েছেন, হ্যাঁ আবার কমিশন উনিও হয়েছেন উনি, রাইট, না কমিশন হয়েছে। এখানে বুঝতে হবে যে পলিটিক্সটা ওখানেও করেছে। হেফাজতের এখানেও তার একটা পলিটিক্স সে করেছে, সে যে পলিটিক্সে সে বোকার মতো কাজ করেছে। এবং এই কমিশনের কথা শুনে কেন সে চুপ থাকতো, তাকে কমিশন বানানোর কোনো প্রয়োজন ছিল না। আজকে হেফাজতের নেতারা বড় বড় কথা বলে, এই জায়গাটা হেফাজত আবার আবার ঘুরে আসছে। এখানেও কিন্তু কমিশন থেকে যায়, ওনারা কতদিন এই কথা বলবেন, তাই না? তো আমি মনে করি একটা জায়গায় কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা কখনো আপোষ করি না যে আমাদের মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, যে ব্লগাররাই লিখুক না কেন, সেই ব্লগারদেরকে আমি প্রশ্রয় দেবো, আমি ক্ষমতা থাকবো, তাদের হতে পারে না। আসলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে বা তাদেরকে বলতে দিতে গিয়ে সরকার যখন নাকি নীরব ছিল, তখন কিন্তু সরকারের বিরুদ্ধে একটা গোষ্ঠী দাঁড়ায় গেল। এখন এই জন্যই বলি যে আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝতে হবে যে ইসলামের বিরুদ্ধে কথা বলা মানে কি কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত না। যার ধর্ম তার কর্ম, কাজে কাউকে আমি প্রশ্রয় দেবো, কাউকে প্রশ্রয় দেবো না, বা কাউকে নিবৃত্ত করার চেষ্টা করব। এটা করলে দেখা গেল যে আজকে যে অবস্থা হয়েছে, আমরা দেখেন এই যে হেফাজতের নেতাদেরকে, আলেমদেরকে যেভাবে কোমরে দড়ি লাগিয়ে তাদেরকে কোর্টে নেওয়া হয়েছে। আর তারা তো পালানোর লোক না, তাদেরকে আপনি হ্যান্ডকাপ ছেড়ে দেন তো কেউ যাবে না, তারা কোর্টে যাবে। কিন্তু ওই হ্যান্ডকাপ এবং কোমরে দড়ি দিয়ে বেঁধে দেখাইলো যে হ্যাঁ, আপনি যে বললেন না যে ভয় দেখাচ্ছে যে তোমরা দেখো আলেমদেরকে কি করি, তোমাদেরকে ধরলে আমরা আর কি করব। তো এই যে একটা অপসংস্কৃতি, অপরাজনীতি, এই ভয়ের রাজনীতি শেখ হাসিনা করেছে। আজকে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাই, কথা আছে না, সেইটা কিন্তু আল্লাহ দেখে সবার ক্ষেত্রে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, কাজী মোহাম্মদ মাহবুর রহমান এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আমার আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শুভরাত্রি, ভালো থাকবেন।